নমস্কার, আমি মানস বিশ্বাস। এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে পর্যায় সারণী। কিন্তু এই পর্যায় সারণী সম্পর্কে আগে কিছু আলোচনা করি, বাইরের কিছু গল্প। পর্যায় সারণী এখন বর্তমানে আমাদের পর্যায় সারণীতে কয়টি মৌল আছে? এখন পর্যায় সারণীতে মোট আমাদের মৌল আছে 118টি। মনে রাখবে কয়টি মৌল আছে? 118টি পর্যায় যে সারণী আছে, আধুনিক পর্যায় সারণী। কিন্তু একটা সময় ছিল যখন মেন্ডেলিভ এই মৌলগুলো যখন আবিষ্কার করেন, সেই মৌল মেন্ডেলিভের সময় ছিল কিন্তু 63টি। কিন্তু মেন্ডেলিভ কি করে যে দেখেন যে 63 মৌল আমি আবিষ্কার করলাম ঠিকই, কিন্তু ভবিষ্যতে গিয়ে কিন্তু আরও মৌল আবিষ্কার হতে পারে, আবিষ্কার হবে। এই জন্য তিনি কি করে, পর্যায় সারণী বার করার সময় কিছু জায়গা ফাঁকা রেখে গেছিল, বলেছিল ভবিষ্যতে গিয়ে এই জায়গাগুলোতে মৌল আবিষ্কার হবে। এবং দেখা যায় ঠিক তিনি সম্পূর্ণভাবে ঠিক ছিলেন। একটা সময় পরে গিয়ে সেই স্থানগুলোতে মৌলগুলো আবিষ্কার হয়। অর্থাৎ যখন মেন্ডেলিভ আবিষ্কার করেন তখন কটি ছিল? তখন ছিল 63টি। কিন্তু ভবিষ্যতে গিয়ে কটি দেখা যায় যে বর্তমানে যে মৌলটা আছে সেটা হচ্ছে মোট 118টি। পরীক্ষায় কৃষ্ণ প্রশ্ন দেয় পরীক্ষায় যে বর্তমানে কয়টি মৌলের সন্ধান পাওয়া যায়? উত্তর হবে 118টি। কিন্তু মেন্ডেলিভ পর্যায় সারণী যখন আবিষ্কার করেন তখন থাকে 63টি। এবার আমরা প্রথম এই মেন্ডেলিভ তো পর্যায় সারণী আবিষ্কার করেন, সেটা আমরা পরে আরও বিস্তৃত আলোচনা করব। কিন্তু তার আগে আমরা দেখব এই মেন্ডেলিভের অনেক আগে 1817 সালে আসে একজন ডোব্রাইনার বলে একজন আসেন। তিনি একটা সূত্র আবিষ্কার করেন, তেনার সূত্রকে ত্রয়ী সূত্র বলে চিহ্নিত করা হয়। ত্রয়ী সূত্র। তিনি কি বলেন? ডোব্রাইনার তিনি বলেন যে পরপর তিনটে মৌল, ধরো সাপোজ এই জায়গাটা আমি মার্ক করছি, দেখো এই জায়গাতে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আমরা জানি এটা তিনটে মৌল পরপর থাকে। এই তিনটে মৌলের মধ্যে প্রথম যে মৌলটা দেখো, লিথিয়াম প্রথমে আছে, লাস্টে কি আছে? কে? পটাশিয়াম। বলছে এই লিথিয়ামের আণবিক ওজন যদি 7 হয় এবং পটাশিয়ামের আণবিক ওজন যদি 39 হয়, তাহলে এই মাঝখানে যে লোকটা থাকে তার পারমাণবিক ওজনটা এদের গড় হয়। গড় কথার অর্থ হচ্ছে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় গড়। তাহলে লিথিয়ামের পারমাণবিক ওজন কত দেখলাম আমরা? 7। আর পটাশিয়ামের কত দেখলাম? 39। তাহলে এর মাঝখানে, লিথিয়াম আর পটাশিয়ামের মাঝখানে কি আছে? মাঝখানে রয়েছে সোডিয়াম। এই সোডিয়ামের পারমাণবিক ওজনটা হবে এদের গড়। গড় মানে হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ, তাই হবে 7 যোগ 39/2। দেখো এখানে আমি করেছি 7 যোগ 39/2। এটা করে কত পেয়েছি? 23। হ্যাঁ, দেখা যায় একদম ঠিক বলেছেন তিনি। অর্থাৎ ডোব্রাইনার তার ত্রয়ী সূত্রতে কি বলে গেছেন? তার ত্রয়ী সূত্রতে বলে গেছেন, ত্রয়ী মানে হচ্ছে তিনটে মৌল নিয়ে আবিষ্কার করেছিলেন। যে তিনটে মৌল নিয়ে আবিষ্কার করেন যে লিথিয়াম আর পটাশিয়ামের মাঝখানে যে সোডিয়ামটা যা থাকবে, মাঝখানে যে লোকটা থাকবে, সেটি তাদের গড় হয়। অর্থাৎ রাসায়নিক ধর্মের সাদৃশ্য রয়েছে এমন একটি তিনটি মৌলের মাঝেরটির পারমাণবিক ওজন অন্য দুটির পারমাণবিক ওজনের গড় হয়। অন্য দুটির পারমাণবিক ওজন বলতে বাকি যে ওপরে আর নিচে যেটা ছিল, অর্থাৎ লিথিয়াম আর সোডিয়াম, এদের যে পারমাণবিক ওজন তাদের গড় হয়। গড় মানে হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ। আশা করি ক্লিয়ার হলো ডোব্রাইনারের ত্রয়ী সূত্র। এবার তোমরা অনেকে ভাবতে পারো যে ধর্মটা কি? এই যে রাসায়নিক তো তুমি শুনেছো, ধর্মটা কি একটু বলে নিই। দেখো, ধর্ম হচ্ছে এমন একটা জিনিস, ধরো আমরা জানি যে অনেক রকমের ধর্মের আমরা মানুষ থাকি, যেমন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, প্রত্যেকটা আলাদা আলাদা ধর্ম। কেন বলো তো এদের ধর্ম বলা হয়? আমরা কেন এইটাকে ধর্ম বলি? কারণ এদের দেখা যায় যে এদের প্রত্যেকের আলাদা আলাদা, ধরো ঠাকুর, আমাদের যেমন ঠাকুর আছে, মুসলিমদের তেমন আল্লাহ,
তাই তো? প্রত্যেকের আলাদা, খ্রিস্টানদের ধরো যীশুখ্রিস্ট, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ঠাকুর আছে। একই রকমভাবে এদের আচার আচরণ আলাদা। আচার আচরণ বলতে কি, আমাদের ধরো আমরা যে ড্রেস পরে থাকি নর্মাল জামা কাপড়, কিন্তু মুসলিমরা, বেশিরভাগ মুসলিমরাই কী পরে থাকে, বিভিন্ন রকমের সাদা পোশাক পরে থাকে, মাথায় টুপি দিয়ে থাকে, এটা হচ্ছে মুসলিমদের ধর্ম। খ্রিস্টানরা কীভাবে থাকে, খ্রিস্টানরা থাকে হচ্ছে বিভিন্ন টাই স্যুট পরে থাকে, এদের হচ্ছে এইটা ধর্ম। তো মেন কথা, ধর্ম বলতে কী বোঝানো হয়, ধর্ম বলতে যাদের দেখা যায় বৈশিষ্ট্যটা একরকম, যে যাদের একই রকমের বৈশিষ্ট্য। ধরো আমাদের খাদ্য তুমি জানো, আমাদের যেমন মাংস খাই, ওরা অন্য ধরনের মাংস খায়, প্রত্যেকের মাংস খাওয়ার ধরনও আলাদা, অর্থাৎ খাদ্যের ধরনও আলাদা। অর্থাৎ ধর্ম বলতে সেটাই বোঝানো হয় যখন যাদের মিল থাকে, খাবার বলো, পোশাক আশাক বলো, ঠাকুর বলো, যাদের মিল থাকে তাদের ধর্ম এক, যাদের এইগুলো আলাদা তাদের ধর্ম আলাদা। অর্থাৎ ধর্ম হচ্ছে যাদের মিল থাকে। হঠাৎ করে কেন এই কথাগুলো বলছি, কারণ এই ধর্ম সম্পর্কে জানতে হবে। দেখো এরপরে পরবর্তী টপিক আমরা দেখছি, দেখো পরবর্তী টপিক হচ্ছে নিউল্যান্ডসের অষ্টক সূত্র। নিউল্যান্ডসের অষ্টক সূত্র বলতে দেখো, এই যে এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটাই এটা, যে দেখা যায় যে নিউল্যান্ডসের অষ্টক সূত্র, আগেরটাই কি বলেছিল, ত্রয়ী সূত্র, মানে তিনখানা মৌল নিয়ে ওই লোকটা বলে গেছিল। আর নিউল্যান্ডসের কি বলছে, ইনি বলছেন কিন্তু 8টা মৌল নিয়ে। ইনি 8টা মৌল নিয়ে কী কথাটা বলছে, 8টা মৌল নিয়ে বলছেন যে যদি আমরা পরপর মৌলগুলোকে সাজাই, তাহলে যে 8 নম্বর মৌলটা দেখা যাবে, সেই মৌলটা প্রথম মৌলটার মতো আচরণ করবে। তার মানে কি, 8টা লোককে যদি পরপর সাজাও, মানে ফার্স্ট বয়ের সাথে 8 নম্বর বয় যে আছে তার বন্ধুত্ব ভালো হবে, ম্যাচ ভালো হবে। কেন ম্যাচ করবে, কেন ভালো, কারণ তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু ভালো দেখা যায়। এটাই বলছে। দেখো আমরা যদি পরপর নিই, ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তারপরে কি আছে সোডিয়ামটা দেখো কত নম্বর মৌল, গোনো তাহলে এটা যদি 1 নম্বর 2 নম্বর করে কোনো, দেখো লিথিয়াম কত, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর দিয়ে সোডিয়ামটা কি হয়ে যাচ্ছে, সোডিয়ামটা কিন্তু হয়ে যাচ্ছে 8 নম্বর। অর্থাৎ 8 নম্বর মৌলটার দেখা যাচ্ছে যে তাদের মিল দেখা যায়। অর্থাৎ লিথিয়াম হচ্ছে 1 নম্বর মৌল, সোডিয়াম হচ্ছে 8 নম্বর মৌল, মানে 8 নম্বর বলতেই বোঝাচ্ছি 8 নম্বর যে লোকটা দেখা যায়, লিথিয়ামের পরে যে 8 নম্বর লোকটা দেখা যায়, সেই 8 নম্বর লোকটার সাথে মিল দেখা যাবে। যদিও লিথিয়াম 3 নম্বর আর সোডিয়াম হচ্ছে 11 নম্বর, তাহলে কি লিথিয়ামের ঠিক 8 নম্বর পরে যে লোকটা আছে সেটা হচ্ছে সোডিয়াম, সেই লোকটার মিল দেখা যায়। একই রকমভাবে দেখো সোডিয়ামের ঠিক 8 নম্বর পরে যে লোকটা আছে সেটা হচ্ছে পটাশিয়াম, সেই পটাশিয়ামের মিল দেখা যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রতিটা লোকের পরে ঠিক 8 নম্বর লোকটায় গিয়ে বন্ধুত্ব দেখা যায়। এটাই বলেছিলেন অষ্টক সূত্রে। তাহলে কি বললেন, যে আমি যে লোকটা রয়েছি ঠিক তার 8টা লোক পরে গিয়ে আমার সাথে সেই লোকটার ভালো বন্ধুত্ব হবে, বন্ডিংটা ভালো হবে। অর্থাৎ কোন একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে ঠিক অষ্টম মৌলের ক্ষেত্রে আবার প্রথমটার অনুরূপ হবে, অর্থাৎ প্রথমটার সাথে লাস্টের যে লোকটার ধর্ম, সেই ধর্মটার মিল দেখা যাবে। এই কথাটা হয়ে গেছে নিউল্যান্ডসের অষ্টক সূত্রে তিনি বলে গেছিলেন। ক্লিয়ার হলো একদম। এবার চলে আসি মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফের পর্যায় সূত্রে কি বলছে, দেখো বলছে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। মানে কি, যত সময় বাড়বে, ধরো একটা সময় পরে গিয়ে, ঠিক টাইম পরে গিয়ে তাদের পারমাণবিক ওজন বৃদ্ধি পাবে। পারমাণবিক ওজন বৃদ্ধি পেলে তাদের আবার পারমাণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে একটা টাইম পরে গিয়ে আবার সেই অষ্টক সূত্রের মতোই, ঠিক আগেরটার মতোই, তাদের আবার আর একটা যে মৌল পাওয়া যাবে তার সাথে সেই বন্ধুটার একটা মিল দেখা যাবে। এটা হচ্ছে মেন্ডেলিফ বলে গেছিল। মেন্ডেলিফ যখন করেন তখন কি বললাম, কয়টি মৌল আবিষ্কৃত হয়, 63টি মৌল। কিন্তু তিনি কিন্তু জায়গা ফাঁকা রেখে গেছিলেন, প্রথমেই বললাম জায়গা ফাঁকা রেখে গিয়েছিলেন। দেখা যায় ভবিষ্যতে বলতে আজ অবধি, যে এখন কিন্তু আর 63 মৌল না, এখন কিন্তু বর্তমানে 118টি মৌল আছে। কিন্তু মেন্ডেলিফ আবিষ্কার করার সময় 63টা মৌল আবিষ্কার করেন এবং তার পর্যায় সারণীতে জায়গাগুলো ফাঁকা রেখে যান। ক্লিয়ার হলো। এবার দেখো পর্যায় সারণীতে কাকে বলা হয়, যেটা অনুভূমিক বরাবর থাকে তাকে বলা হয় পর্যায়,
আর কয়টি পর্যায় থাকে? 7টি পর্যায় থাকে। আসছি, আমরা ছবিতে দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। পর্যায় সারণীতে অনুভূমিক মানে হচ্ছে ভূমি বরাবর যে লাইনগুলো থাকে সেই ভূমি বরাবর লাইনগুলোকে বলা হয় পর্যায়। আর লম্বালম্বি উল্লম্ব বরাবর যেটা থাকে তাকে বলা হয় শ্রেণী। তাহলে উল্লম্ব বরাবর যেগুলো থাকে সেগুলোকে বলা হবে শ্রেণী। আর কয়টি শ্রেণী আছে? 8টি শ্রেণী আছে। কার এটা? মেন্ডেলিভের পর্যায় সারণী, গোলালে হবে না। এরপরে কিন্তু ভবিষ্যতে গিয়ে ওই নতুন করে আবার মডিফাই করে আমাদের আধুনিক পর্যায় সারণী আবিষ্কার হয়, কিন্তু এটা কিন্তু মেন্ডেলিভ আবিষ্কার করেন। মেন্ডেলিভের পর্যায় সারণী অনুযায়ী দেখা যায় যে কয়টি পর্যায় আছে? 7টি পর্যায় এবং 8টি শ্রেণী আছে। কিন্তু আরেকটাও শ্রেণী আছে, কিন্তু 8টি শ্রেণী নয়, লাস্ট 8টা শ্রেণীর পরে আরেকটা শ্রেণী আছে। সেই শ্রেণীটাকে বলা হয় শূন্য গ্রুপ বা শূন্য শ্রেণী, মানে একদম লাস্টে গিয়ে 8টা শ্রেণীর পরেও একটা শ্রেণী আছে যেটাকে বলা হয় শূন্য গ্রুপ। মানে যদি বলা যায় মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটি পর্যায় আছে? 7টি পর্যায়। কোনটা? অনুভূমিক বরাবর। আর লম্ব বরাবর যেটা থাকে তাকে বলা হয় উল্লম্ব শ্রেণী। কয়টি শ্রেণী? 8টি শ্রেণী। আর লাস্টে এছাড়াও একটি গ্রুপ আছে, তাকে বলা হয় শূন্য গ্রুপ। কি বললে? সব ক্লিয়ার করে নিচ্ছি আমরা ভিডিওর মাধ্যমে, ভালো করে দেখে নাও। আমাদের দেখো এখানে আমি একটা মেন্ডেলিভের পর্যায় সারণী দেখেছি। এই পর্যায় সারণীতে দেখো কয়টি পর্যায় আছে দেখো তো ভালো করে। পর্যায় বলতে উল্লম্ব বরাবর, মানে এই যে লম্বালম্বি বরাবর যেটা আছে সেই লম্বালম্বি বরাবর যেগুলো সেগুলোকে বলা হয় উল্লম্ব বরাবর। কি আমরা কি দেখেছি দেখো তো? উল্লম্ব বরাবর আমরা দেখলাম, উল্লম্ব বরাবর যেটা থাকে এই যে উল্লম্ব তাকে বলা হয় শ্রেণী, অর্থাৎ এই লম্বা যেগুলো আছে সেগুলো শ্রেণী। আর এই বরাবর এইভাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে পর্যায়। তাহলে দেখো তো কয়টি পর্যায় আছে? একটা এই বরাবর একটা আছে, দুটো এই বরাবর আছে, তিনটে এই বরাবর, চারটে এই বরাবর, পাঁচটা এই বরাবর, ছটা এই বরাবর, সাতটা এই বরাবর। অর্থাৎ কয়টি পর্যায়? 7টি পর্যায়। কারণ এটা অনুভূমিক, মানে ভূমি কেমন থাকে এইরকমভাবে ভূমি থাকে, তেমন এটা অনুভূমিক বরাবর 7টি পর্যায়। আর শ্রেণী কোন বরাবর? লম্বালম্বিভাবে। অর্থাৎ দেখো এই বরাবর একটা, এই বরাবর দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মানে লম্বা বরাবর 7টা, 8টা। দেখো 8টা তো শ্রেণী আছে, কিন্তু আর একটাও রয়েছে, ভালো করে দেখো এই জায়গাতে দেখো এটাকে কি গ্রুপ দেয়া রয়েছে? এটা কিন্তু শূন্য গ্রুপ। এখানে কারা থাকে জানো? এখানে এই শূন্য গ্রুপে উপস্থিত থাকে নিষ্ক্রিয় মৌল। তাহলে নিষ্ক্রিয় মৌল কোন জায়গায় থাকে? পরীক্ষায় যদি প্রশ্ন আসে, নিষ্ক্রিয় মৌল থাকে শূন্য গ্রুপে। আর পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে? 7টি পর্যায়। কয়টি শ্রেণী আছে? 8টি শ্রেণী। এছাড়াও আরও একটি গ্রুপ আছে, সেটাকে বলা হয় শূন্য গ্রুপ। সেই শূন্য গ্রুপে কাদের স্থান দেওয়া হয়? নিষ্ক্রিয় মৌলদের। ক্লিয়ার হলো? এছাড়া এই পর্যায় সারণীতে সেই রকম কিছু প্রশ্ন আসে না। এই পর্যায় সারণী থেকে এই রকমই প্রশ্ন আসে, এর বাইরে সেই রকম কিছু প্রশ্ন আসে না। কোন পর্যায়ে কোনটি কতগুলো থাকে সেটা পরবর্তীতে দেখছি আমরা। ক্লিয়ার হলো? এটুকু ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পার্টে যাই। চলে আসি হচ্ছে উপশ্রেণী। আচ্ছা, উপশ্রেণীটা বলা হয়নি, প্রত্যেকটা শ্রেণীর আবার একটি করে উপশ্রেণী থাকে। দেখো আমি তোমাকে দেখাই, এই 1 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণী ছিল, এই 1 নম্বর শ্রেণীর আবার দেখো ভালো করে যদি দেখো 1 নম্বর শ্রেণীর আবার দুটো ভাগ, এ একটা বি একটা। 2 নম্বর শ্রেণী দেখো এদের 2 নম্বর শ্রেণী, তার এ একটা বি একটা। 3 নম্বর শ্রেণীর আবার দুটো পার্ট, এ একটা বি একটা। 4 নম্বরের এ বি, 5-এর এ বি, 6-এর এ বি, 7-এর এ বি। তাহলে কিন্তু 8-এর কিন্তু আর এ বি নেই, ভালো করে দেখতে পেয়েছো? 8-এর কিন্তু এ বি নেই, 8-এর একটাই গ্রুপ। তাহলে এই যে 1 থেকে 7 নম্বর গ্রুপ পর্যন্ত এর প্রত্যেকটারই আবার দুটো করে পার্ট আছে, মানে 1 নম্বর গ্রুপের 1 নম্বর শ্রেণীর দুটো পার্ট, এ একটা বি একটা, 2 নম্বর এ, এইরকমভাবে কটা অবধি চলেছে? 7টা। তাহলে কি দেখতে পাচ্ছি? এই 7টা শ্রেণীর এ বি দুটো করে গ্রুপ আছে। তাহলে 7টা শ্রেণীর এ বি দুটো করে যদি গ্রুপ থাকে, তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয় যে উপশ্রেণী কত অবধি বিস্তৃত। উপশ্রেণীটা কত অবধি বিস্তৃত? 7 অবধি। এবং এই 7 অবধির প্রত্যেকটারই ভাগ আছে, এ একটা বি একটা। কিন্তু পরীক্ষায় এই প্রশ্নও একবার দিয়েছিল, মেন্ডেলিভের পর্যায় সারণীদের কোন শ্রেণীটির উপশ্রেণী নেই? তাহলে কোন শ্রেণীটির উপশ্রেণী নেই বলো তো? 8 নম্বর শ্রেণীটির কিন্তু এ আর বি নেই। 8 নম্বর শ্রেণীটার কি আছে? শুধু একটাই গ্রুপ আছে,
সে একটাই আছে, সেটি হচ্ছে 8 নম্বর শ্রেণী। 8 নম্বর শ্রেণীর কিন্তু উপশ্রেণী নেই। উপশ্রেণী বলতে শ্রেণীর যখন দুটো ভাগ হবে তখন তাকে বলা হয় উপশ্রেণী। এটার যেহেতু ভাগ নেই তাই এটাকে কোনো উপশ্রেণী বলা হবে না। তাহলে 8 নম্বর শ্রেণীর কিন্তু কোনো উপশ্রেণী নেই। তাহলে কি দেখলাম, 1 থেকে 7 নম্বর শ্রেণীর প্রতিটির এ ও বি দুটো অংশ চিহ্নিত করা হয়েছে। এই দুটোকে বলা হয়, এই দুটো ভাগ করাকে বলা হয় উপশ্রেণী। আশা করি ক্লিয়ার হলো। চলো এইবার আমরা ভবিষ্যতে গিয়ে দেখলাম যে মেন্ডেলিপের পর্যায় সারণীতে যেন অনেক কিছু খামতি রয়ে গেছে। সেই মেন্ডেলিপের পর্যায় সারণীকে মডিফাই করার জন্য আমরা যে পর্যায় সারণীটা বার করলাম সেটাকে বলা হয় আধুনিক পর্যায় সারণী। তাহলে আধুনিক পর্যায় সারণী কি? আধুনিক পর্যায় সারণী হলো মেন্ডেলিপের পর্যায় সারণীকে মডিফাই করে যেটা বানানো হয়েছে বর্তমান যুগে 118টা মৌল নিয়ে, সেটাকে বলা হয় আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। ক্লিয়ার হয়েছে পুরো একদম? এবার ভালো করে দেখো, এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে আমরা কি দেখছি, যে এই একই রকমের সূত্র, যে পরমাণু আগেরটাই কি বলেছিল পারমাণবিক ওজন, এবার কি বলছে পরমাণু ক্রমাঙ্ক। আগেরটার সাথে এটার পার্থক্য এই জায়গাতেই, যে আগেরটাই ভালো করে দেখবে যে আগেরটাই সংজ্ঞায় ছিল পারমাণবিক ওজন, আর এই জায়গাতে লেখা আছে মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। গুলিয়ে ফেলবে না কিন্তু, আগেরটাই ছিল পারমাণবিক ওজন, এটাই রয়েছে পরমাণু ক্রমাঙ্ক, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। ক্লিয়ার হলো? ওটার সাথে এটার সূত্রের পার্থক্য এই জায়গাতে একই সূত্র, শুধু ওটা পারমাণবিক ওজন, এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। ক্লিয়ার হলো? এবার পর্যায় সারণীর আগেরটাই কয়টি পর্যায় ছিল? আগেরটাতেও 7টি পর্যায়, এটাতেও 7টি পর্যায়। শ্রেণী কটা? আগেরটাই ছিল হচ্ছে 8টি শ্রেণী, আর আরেকটি গ্রুপ ছিল সেটা হচ্ছে শূন্য গ্রুপ, আর এটাতে পুরোপুরি 18টি শ্রেণী উপস্থিত আছে। এটাই পর্যায় কটা? 7টি পর্যায়। শ্রেণী কটা? 18টি শ্রেণী। ক্লিয়ার হলো? চলো এবার এই যে পর্যায়গুলোর আবার এক একটা নাম আছে, দেখো কাকে কোন পর্যায়কে কি বলে, আর আধুনিক পর্যায় সারণীটা কেমন দেখতে একটু দেখে নাও। দেখো এই আধুনিক পর্যায় সারণী হচ্ছে এইটা, আমরা একটা এখানে ছবি দিয়ে দিয়েছি আধুনিক পর্যায় সারণীর। এই আধুনিক পর্যায় সারণী তোমাকে একটুখানি ক্লিয়ার করে দিই। দেখো এই যে প্রথম পর্যায়, এই যে প্রথম পর্যায়, এখানে কে প্রথমে আছে? হাইড্রোজেন আছে, শেষে কে আছে? হিলিয়াম আছে। এখানে প্রথমে কে আছে? লিথিয়াম, আর শেষে কে আছে? নিয়ন। দ্বিতীয় পর্যায়ের কথা বলছি, দ্বিতীয় পর্যায়ে এই যে এইটুকু, প্রথমে আছে লিথিয়াম, লাস্টে আছে নিয়ন, এতে সোডিয়াম, এখানে এয়ার। এইভাবে প্রত্যেকটাই দেখো এইরকমভাবে দ্বিতীয় পর্যায়ে প্রথমে শুরু, শেষে তারপরে কে আছে, শেষে হচ্ছে কে আর আছে, তারপরে আরবি আছে, এখানে এক্সি আছে। এইভাবে প্রত্যেকটা কিন্তু প্রথম। তাহলে প্রথম পর্যায়ে কে আছে? প্রথম পর্যায়ে আছে, এবার দেখো ভালো করে এখানে মার্ক করে দিচ্ছি, এখানে আছে হাইড্রোজেন আর শেষে আছে হিলিয়াম। দেখো এখানে কি আছে? হাইড্রোজেন, এখানে আছে হিলিয়াম। তারপরে কি আছে? লিথিয়াম, শেষে আছে কে? এনই, তারপরে এনএ, এআর। এইরকমভাবে প্রত্যেকটা রয়েছে না? এইবার ভালো করে দেখো, এই যে প্রথম শ্রেণীটি, এবার আমি মুছে দিচ্ছি এগুলো। এবার ভালো করে দেখো, এই যে প্রথম যেটা দেখলাম, এই প্রথমটার সাথে কি মিল বলো তো? এই প্রথমটাতে দেখা যায় যে প্রথমে একেবারে ছোট গ্রুপ না, এখানে কটা মৌল আছে? দুটো, একটা এখানে, একটা, দুটো। তাহলে এই যে দুটো এখানে মৌল উপস্থিত আছে, এইটাকে বলা হবে অতি হ্রস্ব পর্যায়। ভালো করে দেখো, এই প্রথম গ্রুপটাকে কি প্রথম পর্যায়টাকে কি বলা হবে? 1 নম্বর পর্যায়টাকে কি বলা হবে? অতি হ্রস্ব পর্যায়। কারণ এখানে কয়টি মৌল আছে? এখানে উপস্থিত আছে কয়টি মৌল? এখানে উপস্থিত আছে 2টি মৌল। তার মধ্যে প্রথমে কে আছে? হাইড্রোজেন, পরে কে আছে? হিলিয়াম, একদম শেষে কে আছে? হিলিয়াম। এই যে হাইড্রোজেন আর শেষে হিলিয়াম। তাহলে প্রথমটাকে বলা হবে অতি হ্রস্ব পর্যায়। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, কোন পর্যায়কে অতি হ্রস্ব পর্যায় বলা হয়? হ্রস্ব বলতে একদম ছোট, খুব ছোট, খুবই ছোট, এই রকম করে, অর্থাৎ 1 নম্বরটাই দুটো রয়েছে, তাকে বলা হয় অতি হ্রস্ব পর্যায়। দ্বিতীয়টাকে বলা হবে, ভালো করে দেখে নাও, দ্বিতীয়টাকে বলা হবে, দ্বিতীয়টাতে কটি মৌল আছে? 8টি আছে। সেই দ্বিতীয়টাতে 8টি আছে, কে আছে? প্রথমে লিথিয়াম, এই যে এলআই, লাস্টে কে আছে? এনি, অর্থাৎ এই যে হচ্ছে এনি। তাহলে এইটাকে বলা হবে প্রথম হ্রস্ব পর্যায়।
দ্বিতীয়টাকে কি বলা হবে? প্রথম হর্ষ পর্যায়। 3 নম্বরটাকে কি বলা হবে? দ্বিতীয় হর্ষ পর্যায়। এই যে 3 নম্বরটাকে কি বলা হয়? দ্বিতীয় হর্ষ পর্যায়। এবার এগুলো দেখে নেবে। তারপরে প্রথমটাকে, এটাকে কি বলা হবে? প্রথম দীর্ঘ পর্যায়। কারণ দেখো, ভালো করে বোঝো, মন দিয়ে বোঝো, কেন কেন এইরকম নাম হচ্ছে একটুখানি ক্লিয়ার করে দিই তোমাদেরকে। এই যে এটা বলছে, এখানে কয়টি মৌল আছে ভালো করে বোঝো। এখানে কয়টি মৌল আছে? প্রথমটাতে, একদম প্রথমটাতে যদি দেখা যায় দুটো, তাহলে দুটো যদি থাকে, আমাকে একটা কথা বলো, তাহলে প্রথমটাতে দুটো আছে, তাই এটাকে বলা হবে হর্ষ পর্যায়। প্রথম এই যে এইটাকে। তারপরেরটাকে কি হবে? কটা মৌল আছে? 8টা। তাহলে এটা হর্ষ পর্যায় ঠিকই, কিন্তু এটা হচ্ছে প্রথম হর্ষ পর্যায়। খুব ছোট না, তবে প্রথম হর্ষ পর্যায় 8টা আছে। তারপরটাই দ্বিতীয় হর্ষ পর্যায়, কারণ এটাতেও 8টা আছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় হর্ষ পর্যায়। 3 নম্বরটাকে কি বলা হবে? এটাতে দেখো 18টা আছে, তা 18টা মৌল আছে, তাই এটা প্রথম দীর্ঘ পর্যায়, দীর্ঘ 18টা। পরেরটাতে কি আছে? 18টা, তাহলে এটা দ্বিতীয় দীর্ঘ পর্যায়। বোঝা গেল? তাহলে মিল আছে, কিন্তু প্রথম দুটোতে 8টা, এই দুটোতে 8টা ছিল, তাই প্রথম হর্ষ পর্যায়, দ্বিতীয় হর্ষ পর্যায়। এই দুটোতে কি আছে? 18টা করে আছে, তাই এটা প্রথম দীর্ঘ পর্যায়, দ্বিতীয় দীর্ঘ পর্যায়। আর লাস্টের দুটো হচ্ছে অতি দীর্ঘ। কারণ অতি দীর্ঘ এই জন্যই বলা হয়, এটাতে কটা আছে? 32টা, এটাতে কটা আছে? 32টা, সেই জন্য এই দুটোকে বলা হবে অতি দীর্ঘ পর্যায়। তাহলে এটাও অতি দীর্ঘ পর্যায়, এটাও কিন্তু অতি দীর্ঘ পর্যায়। আশা করি ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার ভালো করে মন দিয়ে দেখো কি বলছি। এইবার এটা তো আশা করি কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়েছে। এইবার এখানে প্রত্যেকটাতে কিন্তু একটা করে নাম আছে, এবং এগুলো কনসেপ্টটা ক্লিয়ার করো। এই হাইড্রোজেনকে মার্ক করা নেই, কিন্তু হাইড্রোজেনকে কেন মার্ক করা নেই? দেখো, হাইড্রোজেনকে পুরো সাদা কোপের মধ্যে দেওয়া রয়েছে, হাইড্রোজেন কোনো কালার করা নেই। কেন এটা হাইড্রোজেনকে কালার করা নেই সেটা পরে আমরা আসবো, তো এটা পরে বলছি যে হাইড্রোজেনকে কেন মার্ক করা নেই। কিন্তু তার আগে বাকি এই যে মার্ক করা, হলুদ মার্ক করা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে এইটুকু, এই পোর্শনটুকু পুরোপুরি কেমন মার্ক করা? এখান থেকে এইটুকু হলুদ মার্ক করা, তাই তো? এখান থেকে হলুদ মার্ক করা। এই 1 নম্বর এই যে হলুদ মার্ক করা, এইগুলো হচ্ছে ক্ষার ধাতু। এটা কোথায় সাজানো হয়? আধুনিক পর্যায় সারণীতে। এটা হচ্ছে ক্ষার ধাতু। তারপরে এ দেখো, এটা লাল মার্ক করা হয়, লাল মতো মার্ক করে দেওয়া হয় এই পোর্শনটুকু। এই যে লাল মার্ক করাটুকু বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে পর্যায় সারণীর প্রথম পর্যায়ে, এই প্রথম শ্রেণীতে ভালো করে বলো, শোনো, এটা তো 1 নম্বর শ্রেণী। তাহলে 1 নম্বর শ্রেণী বরাবর যে লোকগুলো থাকে, সেইগুলো কি ধাতু থাকে? সেইগুলো থাকে হচ্ছে ক্ষার ধাতু। দেখো এখানে লেখা আছে হলুদ কালারে, ক্ষার ধাতু। 2 নম্বর বরাবর যেটা থাকে, তাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এই সোজা করে। তারপরে এই নীল কালারে মার্ক করা আছে, দেখতে পাচ্ছ নীল কালারের এই পোর্শনটুকু, এই যে নীল কালারের এই পোর্শনটুকু যেটুকু মার্ক করা আছে, এইগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল 21 থেকে স্টার্ট হয়ে যায়, 21 থেকে সব স্টার্ট হয়ে যায়। 21 থেকে মোটামুটি 30টা মনে রাখলে মোটামুটি হয়ে যায়। তো এইগুলোকে বলা হয় কি বলা হবে? এইগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। আর এই যে দেখো, এই বরাবর রয়েছে আর একটা কালার দিয়ে দেওয়া রয়েছে, এই বরাবর, এই যে এই বরাবর যেগুলো দেওয়া রয়েছে, এইগুলো কিন্তু দেওয়া রয়েছে যেগুলো, এগুলো বলা হয় ধাতু কল্প। আর পরীক্ষায় কিন্তু এইটা খুব আসে যে হ্যালোজেন মৌল কোনগুলো। এই বরাবর যেইগুলো দেওয়া রয়েছে, এইগুলো কিন্তু হ্যালোজেন মৌল, FCl-BrI, এইগুলো হচ্ছে হ্যালোজেন মৌল। আর তোমরা আগেও দেখেছি এবং এটাতেও দেখব, সেটা হচ্ছে শেষের খোপে যেটা থাকে সেইগুলোকে কি বলা হয়? নিষ্ক্রিয় মৌল। এটা গুলিয়ে যায় না যেন, শেষের খোপে যেটা থাকে সেইগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। এই যে শেষের খোপে দেখতে পাচ্ছ, এই মার্ক করে দিচ্ছি, এইটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। ক্লিয়ার হলো? দেখো, এইবার এই যে নিষ্ক্রিয় মৌলটা ভালো করে এবার কনসেপ্টটা ক্লিয়ার করো। দেখো, এগুলো ক্লিয়ার হলো। এবার মনে রাখার একটু চাপ হয়ে যায় যে স্যার বুঝতে তো পারলাম যে এইগুলোকে
প্রথমটাকে বলা হয় প্রথম শ্রেণীর যেগুলো থাকে তাকে বলা হয় ক্ষার ধাতু, 2 নম্বরে যেটা থাকে তাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এই যে 3 থেকে 12 অবধি, 3 থেকে 12 বলতে এখানে 3 শুরু, এখানে এই জায়গায় 3 শুরু, এখানে হচ্ছে 12ই শেষ, অর্থাৎ 3 থেকে 12 যেগুলো 12 অবধি যেটুকু থাকে সেগুলো 3 থেকে 12 যেগুলো থাকে তাকে বলা হয় সন্ধিগত মৌল। আর মেনলি 17 নম্বরে থাকে সব হ্যালোজেন মৌলগুলো, আর লাস্টে থাকে হচ্ছে নিষ্ক্রিয় মৌল। 17 নম্বরে হ্যালোজেন, 18 নম্বরে নিষ্ক্রিয় মৌল। এটা তো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, কিন্তু মনে রাখবো কি করে? এত তো আমাদের গুলিয়ে যায় কোনটায়। যদি হয়তো বললো যে ক্ষারীয় ধাতুগুলোর ক্রম লেখো, কোনগুলি ক্ষারীয় ধাতু 10টির নাম লেখো, তখন তো তুমি পারবে না। তাহলে কিন্তু পরীক্ষায় শর্ট প্রশ্ন আসে। একবার বলে দিই, পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত। হ্যালোজেন মৌল কোনগুলো, এরকম কিন্তু শর্ট প্রশ্ন আসে। হ্যালোজেন মৌলগুলো হচ্ছে 17 নম্বর মৌল। 18 নম্বরে কে থাকে? 18 নম্বরে কিন্তু বারবার এগুলো রিপিট করছি, প্রশ্ন আসে। 18 নম্বরে কে থাকে? 18 থাকে হচ্ছে নিষ্ক্রিয় মৌল। 1 নম্বরে থাকে ক্ষার ধাতু 1 নম্বর শ্রেণীতে। 2 নম্বর শ্রেণীতে কে থাকে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর 3 থেকে, এই যে 3 থেকে 12 অবধি যতগুলো থাকে তাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্লিয়ার হলো? এবার দেখো, এগুলো মনে রাখার ট্রিক আমি তোমাদেরকে একটু বলে দিই। যে 1 নম্বরে যেগুলো থাকে আমি বুঝতে পারছি, 1 নম্বর শ্রেণীতে যেগুলো থাকে তাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এর জন্য তোমাকে একটা সূত্র বলি 1 নম্বর মনে রাখার জন্য, যে 1 নম্বর শ্রেণীতে যে ক্ষার ধাতুগুলো থাকে সেগুলো মনে রাখার একটা ট্রিক শুনে নাও। 1 নম্বর হচ্ছে, দেখো এখানে লিখে দিয়েছে একটা সূত্র, হেলিনাকে আর ক্লাসে ফিরতে হবে না। হেলিনাকে বলতে হাইড্রোজেন, হিলিয়াম তো ওইদিকে আছে, হাইড্রোজেন হে বলতে হাইড্রোজেন, লি ফর লিথিয়াম, এন বলতে না বলতে সোডিয়াম, কে বলতে পটাশিয়াম, আর বলতে রুবিডিয়াম, সিএস বলতে ক্লাস ফিরতে, এফ আর ক্লাস, সিএস বলতে ক্লাস, এফ আর বলতে ফিরতে। ক্লিয়ার হলো? তাহলে কি বললাম? ক্লিয়ার হলো? তাহলে হে বলতে হাইড্রোজেন, লি বলতে হচ্ছে লিথিয়াম, এন বলতে সোডিয়াম না, কে আর ক্লাস বলতে সিএস, ফিরতে হবে না, এই যে এফ আর। তাহলে ক্লিয়ার হয়ে গেল? তাহলে কিন্তু হেলিনাকে আর ক্লাসে ফিরতে হবে না, এটা কিন্তু কোনটা? এটা হচ্ছে প্রথম 1 নম্বর শ্রেণী। 1 নম্বর শ্রেণীতে কারা অবস্থিত? ক্ষার ধাতু অবস্থিত। তাই হেলিনাকে আর ক্লাসে ফিরতে হবে না, এটা হয়ে গেল ক্ষার ধাতুর সব ক্রম, মানে পর মনে রাখবে। তারপরে কি 2 নম্বর, যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কে কে আছে? ক্ষারীয় মৃত্তিকা ধাতুটা দেখো 2 নম্বরে আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, 2 নম্বর শ্রেণীতে, তাই তো? ক্ষারীয় মৃত্তিকা ধাতুর জন্য ট্রিকটা ভালো করে দেখো, বেটা মাঙ্গে কার স্কুটার বাপরাজি। মানে যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তাহলে কি হবে? একটা গাড়ি বা স্কুটার কেনার জন্য আবদার করা হচ্ছে, বাপ রাজি হয়ে যাবে তখন। তাহলে এটার জন্য সূত্রটা ভালো করে দেখো, বেটা, এদিকে ভালো করে দেখো, বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি, এই হয়ে গেল এই ক্ষোভটা 2 নম্বর শ্রেণী। ক্লিয়ার হলো? তাহলে এটা আশা করি মনে থাকবে। 2 নম্বর, তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো পারবে, বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি, কি বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি, এইভাবে মুখস্থ করে নেবে সেকেন্ড কোপটা। এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্রম। চলে আসি 13 নম্বর গ্রুপ। 13 নম্বরে কে কে আছে বা দেখো, এটা হচ্ছে 13 নম্বর, এই যে 13 নম্বর এখানে রয়েছে 13 নম্বরে কে কে আছে? বিএল, জিএ এগুলো আছে। এর জন্য দেখো কি লেখা আছে 13 নম্বরের জন্য, বউ আমার গেল ইন্ডিয়াতে থাকতে। তাহলে দেখো বউ আমার গেল ইন্ডিয়াতে থাকতে, এটা মনে রাখার ট্রিক, বউ আমার গেল ইন্ডিয়াতে থাকতে, ব্যাস এইটুকু করলেই হয়ে যাবে, আর লাস্টেটা না করলে হবে, বউ আমার গেল ইন্ডিয়াতে থাকতে। তারপরটা 14 নম্বর বলছে, দেখো লেখা রয়েছে, কহে শিবাজি শোনে পার্বতী। কহে শিবাজি শোনে পার্বতী। দেখো কহে শিবাজি শোনে, শিবাজি, জি বলতে জিই, ঠিক আছে? কহে শিবাজি, জি বলতে জিই, কহে শিবাজি শোনে পার্বতী, পিবি, ঠিক আছে? কহে শিবাজি শোনে পার্বতী, এটা হচ্ছে কত নম্বর গ্রুপ হয়ে গেল? এটা কিন্তু 14 নম্বর গ্রুপ। এই যে 14 নম্বর গ্রুপটা, কহে শিবাজি শোনে পার্বতী।
14 নম্বর গ্রুপ। এবার চলে আসি হচ্ছে 15 নম্বর গ্রুপ। ভালো করে দেখো 15 নম্বরের গ্রুপে কি আছে। 15 নম্বর গ্রুপে এন পি এস সিবি বিআই। তাহলে এটা মনে রাখার জন্য ট্রিক একটুখানি ভালো করে দেখে নাও। এর জন্য ট্রিক হচ্ছে, দেখো লিখেছি নানা পাটেকার ঐশ্বরিয়া সব ভিখারি। তাহলে নানা পাটেকার বলতে এইদিকে ভালো করে দেখো, নানা পাটেকার ঐশ্বরিয়া সব ভিখারি। নানা পাটেকার ঐশ্বরিয়া সব ভিখারি, এইসব 15 নম্বর গ্রুপ হয়ে গেল। একবার বারবার বলে 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 মুখস্থ করে ফেলবে। নানা পাটেকার ঐশ্বরিয়া সব ভিখারি, নানা পাটেকার ঐশ্বরিয়া সব ভিখারি। এইভাবে মনে রাখলে। 16 নম্বর গ্রুপে কে আছে? 16 নম্বর গ্রুপে আছে OSACTEPO। এর জন্য একটা সূত্র বার করেছে, দেখো ওল্ড স্টাইল সে তো পচা, মানে এখনকার স্টাইল দিতে হবে। যারা ওল্ড স্টাইল দেয় তারা পুরোপুরি পচা, ওদের দিয়ে কোনো কাজ হবে না, সেই জন্য ওল্ড স্টাইলগুলো সব পচা। তাই এটার জন্য ট্রিকটা ভালো করে দেখো তো মিললো কিনা, ম্যাচ করছে কিনা। ওল্ড স্টাইল সে তো পচা, ওল্ড স্টাইল সে তো পচা, তাই তো। তারপরটা দেখো 17 নম্বর গ্রুপে কে আছে? 17 নম্বরে আছে FCLBRI। এটা কিন্তু ভালো করে, এটা এমনি নর্মালি মনে থাকে FCLBRI, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে যদি মনে না থাকে তার জন্য সূত্রটা বার করো। আচ্ছা, সেটা হচ্ছে তার হচ্ছে ফারুক কাল ব্রেড আটা আনবে। দেখো ফারুক, এফ বলতে ফারুক, কাল ব্রেড আটা আনবে, ফারুক কাল ব্রেড আটা আনবে, এটা 17 নম্বরে। ক্লিয়ার হলো। 18 নম্বরে কে কে আছে? হ্যাঁ নে আর কার জেনে এসেছিস। আচ্ছা, হ্যাঁ নে আর কার জেনে এসছিস। হ্যাঁ নে হয়েছে, আমরা বলি না কোনো বন্ধুকে হ্যাঁ নে আর কার জেনে এসছিস, সেই জন্য হ্যাঁ নে আর কার জেনে এসছিস। এসছিস এর সাথে আসছে না, তো মেন কথা হ্যাঁ নে আর কার জেনে, ব্যাস এইটুকু মনে রাখবি। হ্যাঁ নে আর কার জেনে, হ্যাঁ নে আর কার জেনে, হ্যাঁ নে আর কার জেনে। ক্লিয়ার হলো। তাহলে আশা করি পর্যায় সারণী এই গ্রুপগুলো মনে রাখানোর মতো একটা পরিস্থিতি করে দিলাম যাতে তোমার মনে থাকে। এবার পরবর্তী টপিকে আমরা হাইড্রোজেনকে কেন দুষ্টু মৌল বলে, কিসের জন্য এই যে হাইড্রোজেনকে কেন আমরা কোনো সাদা ঘরে রেখেছিলাম, সেইটা কিন্তু পরবর্তী ভিডিওতে জানবো, যে হাইড্রোজেনকে কেন শুধু সাদা ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল, তাই না। এই হাইড্রোজেনকে কেন সাদা ঘরের মধ্যে রাখা হয়েছে সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখব। ক্লিয়ার হলো। চলো আজকে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে একবার লাইক করে দিও এবং নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না।